আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যারা এই মুহূর্তে মেডিকেল ভিসায় ভারতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ইউরোপের এম্বাসি ফেস করবেন এবং মেডিকেল ভিসা অথবা অ্যাটেন্ডেন্ট ভিসা নিয়ে যাচ্ছেন, এই ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো দয়া করে আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা আমি আশা করছি আপনাদের আগামীর কোনো একটা সমস্যা থেকে আপনাকে হয়তো বাঁচাবে যদি আপনি শুরু থেকে দেখেন। দেখেন, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করবেন। আমার একজন দর্শক, নাম হচ্ছে দীপক দেবনাথ, তিনি কমেন্টস করেছেন 2 মাস আগে 37 জন বাংলাদেশি মেডিকেল ভিসা নিয়ে মণিপুরে গিয়েছে, এদের 3 মাসের জেল হয়েছে। মণিপুরকে অশান্তি করার প্ল্যান ছিল বলে পুলিশ এদের বিরুদ্ধে অভিযোগ এনেছে। আর গত 1.5 মাসে মেডিকেল ভিসা নিয়ে দিল্লিতে ইউরোপের অ্যাম্বাসিতে গিয়ে 130 জন ধরা পড়ে, অ্যাম্বাসি না করিয়েই বাংলাদেশে ফেরত দেওয়া হয়েছে। আমি আরো একটা স্ক্রিনশট দেখাবো, তার আগে এইটার একটু বিশ্লেষণ করি। এই খবরটা পাওয়ার পরে আমি একটু চমকে উঠি এবং আমি একটু ডিটেলস খবর নেওয়ার চেষ্টা করি। তো এই দীপক দেবনাথ ভাইকে ধন্যবাদ, তিনি খুব সতর্কতামূলক একটা কথা বলেছেন। এর সূত্র ধরে আমি একটু আগানোর চেষ্টা করি। বিশেষ করে ভারতে যারা আমার পরিচিত আছে, আমি বিভিন্ন ভাবে আমি সার্চ টার্চ দিয়ে আমি একটু মানে এই নিউজটার আরো একটু মানে এক কথায় পাকাপোক্ত একটা তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। তো পরবর্তীতে যেটা জানতে পারলাম, এই যে 37 জন, 2 মাস আগে 37 জন বাংলাদেশি মণিপুরে ধরা পড়েছে, আসলে এরা এক মানে কি বলবো, একটু ভুল না, এরা অনেক বড় ভুলগুলো করেছে। দেখেন, মেডিকেল ভিসায় তারা মণিপুর কি করতে যাবে? একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে ভারত এই মুহূর্তে কিন্তু আমাদেরকে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না। তার মানে একটা বিষয় যে ভারত চাচ্ছে না আমরা তাদের দেশ বেড়াতে যাই, এটা একদম পরিষ্কার। এটা তাদের নিজস্ব দেশের নীতি, এর বিরুদ্ধে আমি কথা বলবো না, এর পক্ষেও কথা বলার দরকার নেই। আমি নিরপেক্ষ অবস্থান বজায় রাখছি। তাদের দেশ, তারা যদি আমাদেরকে বেড়াতে দিতে না চায়, আমাদের কোনো জোর নেই। তবে আমরা চাইলে মেডিকেল ভিসায় ভারত যেতে পারি। তবে মেডিকেল ভিসায় ভারত গিয়ে যে আপনি ভারত বেড়াতে পারবেন না, বিষয়টা এমনও না। কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয়ে থাকে ভারত ভ্রমণ করা, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যায়। দেখেন, এই মানুষগুলো তারা গিয়েছিল মনে করেন চেন্নাই বা কলকাতা বা ভেলোর বা দেখা যাচ্ছে দিল্লি বা বোম্বাই, এই জায়গার মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। হয়তোবা তারা সেখানে গিয়ে টুকটাক টেস্ট করিয়ে তারা সেখান থেকে সোজা চলে গেছে কোথায়? একদম মণিপুর, মানে 7 সিস্টার্সে। এবং এই 7 সিস্টার্স হচ্ছে এই মুহূর্তে ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা যেটা তৈরি হয়েছে, এই উত্তেজনার অন্যতম কারণ। এবং মণিপুর এই মুহূর্তে কিন্তু একটু অশান্ত। ভারত সরকার যদিও বা চেষ্টা করছে সেখানে শান্তি ফেরানোর জন্য, হয়তো অনেক অংশে তারা সফল। তো এই জায়গাতে আবার গেছে এই বাংলাদেশি পর্যটকরা। এমনিতেই কিন্তু দুই দেশের নাগরিকের মধ্যে একটা ক্লাশ চলতেছে, এর মধ্যে কিন্তু আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান খুব জরুরি। তারপরে এই মানুষগুলো ভুল করে ওই জায়গাতে গেছে। ঘোরারও তো একটা লিমিট আছে, ঠিক আছে? এমন একটা সেন্সিটিভ জায়গায় গিয়েছেন আপনি, যেখানে আপনাকে গ্রেপ্তার করাটা খুব অস্বাভাবিক কিচ্ছু না। আপনি যদি টুরিস্ট ভিসায় যেতেন তাহলে সেটা আলাদা কথা ছিল। আপনি গিয়েছেন মেডিকেল ভিসায়। মেডিকেল ভিসা সাধারণত চেন্নাই, ব্যাঙ্গালোর, মুম্বাই, কলকাতা, দিল্লি, এই সমস্ত জায়গাগুলোতে হয়ে থাকে। মেডিকেল ভিসা তো ভাই ওদিকে হয় না। আর যদি 7 সিস্টার্স আপনার বেড়াতে ইচ্ছাই করে মেডিকেল ভিসায় যেয়ে মনে করেন ঘুরবো, তাহলে আপনি আগরতলা গেট দিয়ে ভারতে ঢুকুন। আগরতলা গেট দিয়ে ভারতে ঢুকে সেখান থেকে ট্রেনে উঠুন, উঠে আপনি কলকাতা আসুন, বা সেখান থেকেও আপনি দিল্লির ট্রেন পাবেন। তাহলে দেখা যাচ্ছে ওইখান দিয়ে আপনি আসাম টাসাম ট্রেনে একটা ঘোরার একটা মজা পাবেন। কিন্তু সেটা না করে আপনি চলে গেছেন সেখানে। এবং আরো একটা কথা এই ভাই বলেছে যে 123 জন মেডিকেল মানে ভিসা নিয়ে গিয়েছিল এম্বাসি ফেস করতে, কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাটা কি? দেখেন, যারা মেডিকেল ভিসায় ভারত যাবেন তারা যে কাজটা করবেন, প্রথমে গিয়ে আগে কিন্তু আপনি মেডিকেলের কাজটা শেষ করবেন। আপনার মনে করেন যে আজকে আপনি গিয়েছেন, পারলে দিল্লির হসপিটালগুলো খুব দ্রুতই কিন্তু সার্ভ করে, চেন্নাইয়ের মতো এত লেট করে না। আপনি দ্রুত হসপিটালে আপনার চেক আপগুলো করিয়ে ফেলুন। এই কাগজগুলো যখন আপনার হাতে থাকবে, আবার দিল্লির হাসপাতালের আপনার অ্যাপয়েন্টমেন্টও আছে, তখন আর যাই হোক পুলিশ আপনাকে কোনোভাবে হেনস্থা করবে না, বরং আপনাকে প্রশাসন সহায়তা করবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি করছেন কি, যে আপনি মেডিকেল ভিসায় মানে থার্ড কোনো কান্ট্রি এম্বাসি ফেস করবেন, গিয়ে আপনি সরাসরি চলে গিয়েছেন সেখানে।
আপনার কাছে কিন্তু তখন মেডিকেলের কোনো কাগজ নাই। সাপোজ সেই সমস্ত দেশের যে এম্বাসিগুলোতেও কিন্তু ভারতের নিরাপত্তা বাহিনী কাজ করছে। আপনার কাছে আপনার ভিসা চেক করতেই পারে, মেডিকেল ভিসা। তাহলে আপনি মেডিকেল ভিসাতে যে গিয়েছেন, তাহলে আপনার মেডিকেলের ডকুমেন্টস কোথায়? তারা চাইতেই পারে। তবে এই ক্ষেত্রে সবচাইতে সুবিধা পাবেন আপনি যদি মনে করেন, তাহলে আপনি অ্যাটেন্ডেন্ট ভিসায় যেতে পারেন। অ্যাটেন্ডেন্ট ভিসায় গেলে এই ঝামেলাটা কম হবে বা কোনো প্রকার ক্লাস আসবে না বলে আমি মনে করি। কিন্তু এইখানে যে ভুলটা হয়েছে, যে তারা সর্বপ্রথমে আগে ফেস করেছে এম্বাসি, আর এই কারণে এমনটা হয়েছে। তো যারা মেডিকেল ভিসায় যাবেন তারা কিন্তু চেষ্টা করবেন সর্বপ্রথমে আগে মেডিকেলের কাজ করতে, এবং মেডিকেল কাজ করে 2 দিন বা 3 দিন পরে আপনি গিয়ে ফেস করবেন হচ্ছে আপনি আপনার ইউরোপের যে কাঙ্ক্ষিত দেশ সেই দেশের এম্বাসি। এটা যদি না করেন তাহলে এই ধরনের বিপদ তো হবেই। আর অনেক ভাই আছে যে যাদের কেন জানি মনে হয় যে টুরিস্ট ভিসা নাই, তাই তারা একদম খুব পাগল হয়ে গেছে, যে কোনো মূল্যে তাদেরকে ভারতে যেতেই হবে। ভাই, এত আবেগ ভালো না। সবসময় একটা বিষয় চিন্তা রাখবেন যে একটা দেশ যখন মনে করছে আমরা তাদের জন্য নিরাপদ না, মানে বাংলাদেশের মানুষরা তাদের দেশে ট্যুর করতে গেলে তারা নিরাপদ ফিল করছেন, সুতরাং সেই মুহূর্তে যাওয়াটা কোনো মানে কি বলবো, কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আপনাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং যদি এমন হয় ঘটনা যে আপনি চেন্নাই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, আপনি চলে যাচ্ছেন সোজা দিল্লি, তখন কিন্তু আপনাকে ধরতেই পারে। আপনি হয়তো কলকাতা টু জম্মু তাওয়ায় ট্রেন ধরেছেন, বা আপনি দেখা যাচ্ছে যে রাজধানী এক্সপ্রেস ধরেছেন, ধরে আপনি দিল্লিতে নামতেছেন, তখন আপনাকে জিজ্ঞেস করতেই পারে। আপনাকে ট্রেনে যে নিরাপত্তা বাহিনী থাকে তারাও আপনাকে চেক করে বলতেই পারে যে আপনার চেন্নাই হাসপাতালে আপনার অ্যাপয়েন্টমেন্ট, আপনি কি কারণে দিল্লি যাচ্ছেন। বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। এভাবে আমি চাই না আমার দেশের মানুষ আর একটা দেশে গিয়ে হেনস্থার শিকার হোক। আর এক্ষেত্রে কিন্তু পুলিশকে দোষ দেওয়া যাবে না, ভারতের পুলিশকে কোনোভাবে দোষ দেওয়া যাবে না, ভারতের জনগণকেও আমি দোষ দিতে রাজি নাই। আমি বলবো আমাদের সতর্ক না হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। কেন আমরা সতর্ক হচ্ছি না? সুতরাং আমরা যদি সতর্ক হই তাহলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে না। এবং আরো একটা আপনাদেরকে মানে কমেন্টস পড়ে শোনায়। আমার আরো এক ভাই কমেন্টস করেছে, যে নাম হচ্ছে তার গোবিন্দ দাস। তিনি লিখেছেন, ভারত আর আগের মতো নেই, বাংলাদেশিদের সমস্ত খবর ভারতে ঢোকার পর নেওয়া হয়। পিছনে গোয়েন্দা সংস্থা আইবির লোকজন বাংলাদেশিদের সব সময় নজরে রাখে। সাবধান, এখানে এসে চালাকি করতে যাবেন না। এই ভাইটাকে ধন্যবাদ, তিনি অনেক সুন্দর একটা কথা বলেছেন, এবং এটা কিন্তু বাস্তব কথা। ঠিক আছে, যেহেতু বাংলাদেশের সাথে এখন রাজনৈতিক পরিস্থিতিটা ভালো যাচ্ছে না, সুতরাং এই দেশের নাগরিক যখন ভারতে যাবে তখন তাদের গোয়েন্দাদেরও একটা নজরদারি আমাদের উপর থাকতেই পারে, এটাই স্বাভাবিক। সুতরাং আমরা শুধু চোখ বন্ধ করে ভারতের দোষ দিই, এই জিনিসটা খারাপ। আমরা কারো দোষ দিব না, আমরা নিজেরা সতর্ক হব। আমরা যদি নিজেরা সতর্ক থাকি তাহলে হয়তো আমাদের উপরে কোনো অন্যায় আঘাত আসবে না। তো এক্ষেত্রে আসলে দিল্লি পুলিশেরও আমি দোষ দিব না, বা ভারতের কোনো স্টেটের পুলিশের আমি দোষ দিব না, কারণ পুলিশরা তাদের দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কাজ করেছে। মনে করতেই পারে যে আপনি মণিপুরে গিয়েছেন, আপনি একটা বিশৃঙ্খলা হয়তো করবেন, এটা তাদের ভাবাটা অস্বাভাবিক কিছু না। তবে এই ধরনের ভাবার সুযোগ যাতে আমরা না দিই। আমরা ভারতে যাব, আমরা আমাদের যথারীতি যে কাজটা করার সে কাজটা করেই আবার ব্যাক আসবো, এটাই আমাদের জন্য উত্তম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।